সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে হাতের কাজটুকু ফেলে আগে তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিল হিমি। সম্মুখে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। আরমান আলতো হেসে সালাম দিয়ে বলল, কেমন আছেন বড় ভাবি? হিমি বলল, ভালো আছি। এতদিন পর কেন এলে? মাঝে মধ্যে তো একটু আসতে পারো, ভেতরে এসো। আরমান ভেতরে আসতে আসতে বলল, আমি মাঝে মধ্যে এলে যে কিছু মানুষের মাথা গরম হয়ে যায় ভাবি, সেজন্যই তো আসতে পারি না। হিমি বলল, সবার কথা অত ধরতে নেই, টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আরমান বলল, সবার খাওয়া শেষ? হিমি বলল, না, কেউ তো এখনো ঘুম থেকেই ওঠেনি। তোমার বড় ভাই কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে, আর তানভীরের তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। বাবা অবশ্য ঘুম থেকে উঠেছে, উনি ঘরে আছে। আরমান বলল, আচ্ছা, আমি আগে বড় আব্বুর সাথে দেখা করে আসি। কথাটা বলে আরমান দোতলায় চলে গেল। যাওয়ার পথে আগে তানভীরের ঘরটাই সামনে পড়ল। দরজাটা খোলা দেখে একবার ঘরের ভেতরে উকি দিল। তানভীর বোধহয় সবেমাত্র ঘুম থেকে উঠেছে। বিছানার ওপর বসে দুহাতে নিজেই নিজের চুল খামচে ধরে আছে। এর কারণটাও অবশ্য আরমান ঠিকই বুঝল। ব্যঙ্গাত্মক গলায় বলল, মাল খাওয়া মনে হয় তোর কম হয়েছে, আরেকটু খেলে একেবারে চুলগুলো ছিঁড়ে ফেলার শক্তি পেতি। খুব অপছন্দের একটা কণ্ঠস্বর তানভীরের কানে যেতেই চমকে চোখ খুলে তাকালো দরজার দিকে। প্রথমে একটু অস্পষ্টই দেখল, তারপর ধীরে ধীরে আরমানের মুখটা স্পষ্ট হলো। তবে তানভীরের বিশ্বাস হলো না যে আরমান এত সকালে ওর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝেই তো এমন হয় তানভীরের সাথে। সে আরমানকে সামনে দেখতে পেয়ে গালিও দিয়ে দিয়েছে অনেকবার, আজকেও তার ব্যতিক্রম হলো না। শালা, সর সামনে থেকে, মাল খেলেও তোকে দেখি, না খেলেও তোকে দেখি। শালা, পেয়েছিসটা কি? আমার ঘাড় থেকে কবে নামবি তুই? আরমান পুনরায় ব্যঙ্গাত্মক গলায় বলল, আমি আর ওঠার সময় কই পেলাম? ওখানে তো সারাদিন শয়তানরাই উঠে বসে থাকে। শালা, থাক তুই বিছানায় উপর হয়ে। কথাটা বলে আরমান ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। এতক্ষণে তানভীরের টনক নড়ল। তার মানে আরমান সত্যি এসেছিল। কিন্তু কেন এসেছে ওর বাড়িতে আরমান? তানভীরের বাড়িতে তানভীরের অনুমতি ব্যতীত কেন আরমান আসবে? এ বাড়িতে তানভীরের কথার কোনো মূল্য নেই। কতবার করে নিজের বাবা ভাইকে বলল আরমান যেন এই বাড়িতে না আসে, কিন্তু কেউ ওর কথা শুনবে না। বরং মানা করলে আরও বেশি বেশি করে আসতে বলবে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। নিজের বাবা ভাইয়ের সামনে গিয়ে যদি এমন ঢুলতে থাকে তাহলে সমস্যা আছে। ঘরের জানালার পাশে রাখা আরামকে দাঁড়ায় বসে খবরের কাগজ পড়ছেন মুহিব হোসেন। তবে এর মাঝে বেশ কয়েকবার ঘড়িতে সময় দেখে নিয়েছেন তিনি। বরাবরই তিনি সময় সচেতন মানুষ। তার দৈনন্দিন জীবনটা বেশ নিয়মমাফিক চলে। প্রয়োজনীয় জায়গায় 1 মিনিটও দেরি করে পৌঁছাতে তিনি পছন্দ করেন না। দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা 8:30টার ঘরে গিয়ে ঠেকল। খবরের কাগজটা তিনি একপাশে রেখে দিলেন, সেই সাথে চোখের চশমাটাও। ওটার জন্য উদ্যত হতেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কণ্ঠের ডাকটা শুনেই তার মুখে হাসি ফুটে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখলেন আরমান দাঁড়িয়ে আছে। সালামের জবাব নিয়ে ইশারায় ভেতরে আসতে বললেন। রুমে তখন তার স্ত্রী কল্পনাও উপস্থিত। এই সকাল সকাল আরমানকে বোধহয় তার খুব একটা ভালো লাগে না। অবশ্য আরমানকে তার সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাত কোনো সময় পছন্দ হয় না। একদম ছোট ছেলের মতন তিনিও দু চোখে আরমানকে সহ্য করতে পারেন না। সহ্য করতে না পারার কারণটাও তার ছোট ছেলেই। আরমান ভেতরে এসে তাকেও সালাম দিল। তিনি গম্ভীর গলায় কোনো মতে সালামের উত্তরটা নিলেন। এক প্রকার বাধ্য হয়েই উত্তরটা দিলেন, না হলে আরমানের সামনেই স্বামীর চোখ রাঙানো সহ্য করতে হবে, সেসব তিনি খুব ভালো করেই জানেন। আর এই ছেলের সামনে নিজের স্বামীর কাছে কোনো মতে অপমানিত হতে তিনি প্রস্তুত নন। ছোট ছেলের তো মান সম্মান শেষ করেই দিয়েছে, অন্তত তার নিজের মান সম্মানটা ঠিক রাখতে হবে। শ্বশুর বাড়িতে গেলে এই ছেলের মায়ের অশান্তিতে বাঁচা যায় না, আর এখানে এই ছেলের অশান্তিতে বাঁচা যায় না। আরমান ভেতরে আসতেই তিনি বাহিরে চলে গেলেন। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। মুহিব হোসেন হাত বাড়াতেই আরমান তার দিকে একটু ঝুঁকে গিয়ে কাঁধে কাঁধ মেলালো। আরমানের মাথায় তিনি স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন আছো তাওসিফ? আরমান আশেপাশে বসার মতন কোনো জায়গা পেল না, তাই মুহিব হোসেনের পায়ের কাছেই মেঝের ওপরে বসে পড়ল। মুহিব হোসেনও তাকে বাধা দিল না। আরমান প্রায়ই এমন করে। আলতো হেসে আরমান জবাবে বলল, ভালো আছি বড় আব্বু, আপনি কেমন আছেন?
মুহিব হোসেন বললেন, এই তো বাবা ভালো আছি। প্রচারণার কাজ কেমন চলছে? কোনো ঝামেলা হয়েছে কি? আরমান বলল, এখন অবধি তো হয়নি, আশা রাখছি সামনেও হবে না। কেননা আমি আমার দলের ছেলেদের বলে দিয়েছি যদি ওরা উস্কানি দেয় তারপরেও যেন ঠান্ডা থাকে। মুহিব হোসেন বললেন, সবসময় ঠান্ডা থাকাটাও ঠিক না, মাঝে মাঝে বিপরীত পাশের মানুষটাকেও ঠান্ডা করতে হয়। আশা করছি এই নীতিটা জানো। আরমান মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, রাজনীতিটা আপনার থেকেই শেখা। বরাবরই আমি আপনার নীতি অনুসরণ করি। এখন বলুন, এত সকাল সকাল আমায় তলব করে পাঠিয়েছেন কেন? মুহিব হোসেন বললেন, তানভীরের মুখে শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমায় তো কিছু জানাওনি। আরমান বুঝল যে তানভীর শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার কথাটাই জানিয়েছে, কিন্তু ওর গাড়ির সাথেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেসব বলেনি। আরমানও আর সেই কথাগুলো তুলতে চাইল না, তুললে এখন একটা অশান্তি হবে। আবার মুহিব হোসেন তানভীরকে ডেকে বকাবকি করবে, তানভীর আবার রেগে যাবে, আরমানের প্রতি ওর থাকা ঘৃণা আরও বেড়ে যাবে। আর সেসব আরমান কখনোই চায় না। আরমান বলল, সে তো গত পরশু হয়েছে, আর তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট না, শুধু বাইক থেকে একটু পড়ে গিয়েছিলাম, হালকা পাতলা হাত পা কেটে গিয়েছিল, এই আর কি। মুহিব হোসেন বললেন, এটা কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে করেছে? খবর পেয়েছো এই ব্যাপারে কিছু? আরমান চেয়েও বলতে পারল না যে ব্যাপারটা তানভীর ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, এটা কাকতালীয় ব্যাপার না। আরমান মুহিব হোসেনকে মিথ্যে বলে না, শুধুমাত্র তানভীরের ব্যাপারগুলো ব্যতীত। তানভীরকে এতবার বাঁচিয়েছে, ওর জন্য আরমান মুহিব হোসেনকে এত মিথ্যে বলেছে, তবুও তানভীর ওকে সারা জীবন ভুল বুঝে গেল। আজকে আরও একবার ওকে বাঁচানোর জন্য মিথ্যেটা বলতে হলো আরমানকে। আরমান বলল, না বড় আব্বু, তেমন কোনো ব্যাপার না, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। মুহিব হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করার চেষ্টা করলেন। আরমান খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি নামিয়ে নিল। মুহিব হোসেন হাসলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না তিনি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরমানকে বললেন, চলো খেতে যাই। আরমানও আর কোনো কথা না বাড়িয়ে মুহিব হোসেনের পিছু পিছু নিচে চলে গেল। নিচে আসতেই ডাইনিং টেবিলে মুহিব হোসেনের বড় ছেলে তাওকিরকেও দেখতে পেল, সেই সাথে তানভীরও বসে আছে। হিমি আর কল্পনা মিলে টেবিলে খাবার সাজাচ্ছে। তাওকির জানতো না যে আরমান এসেছে। আরমানকে দেখতেই চেয়ার থেকে উঠে এসে আন্তরিকতার সাথে ওকে জড়িয়ে ধরল। টুকটাক কিছু কথাবার্তার পর আরমানকে নিয়ে গিয়ে নিজের পাশের চেয়ারে বসালো। মুহিব হোসেন আর তাওকির বেশ হেসে হেসেই আরমানের সাথে টুকটাক গল্প করছেন, রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করছেন, যেগুলো তানভীরের মোটেও পছন্দ হচ্ছে না। কই, ওর সাথে তো কখনো এসব নিয়ে কথা বলে না, সবাই আরমানের প্রশংসা করে। কই, কখনো তানভীরের একটু প্রশংসা তো কেউ করে না। মুহিব হোসেন কত ভরসা দেখায় আরমানের প্রতি, তানভীরের প্রতি তো কখনো এতটা ভরসা দেখায় না। খাবারের প্রতি রুচি উঠে গেল তানভীরের। প্লেটটা সামনের দিকে একটু ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। কাচের প্লেটটা কাচের জগের সাথে ধাক্কা খাওয়ায় বেশ জোরেই শব্দ হলো। কিছুটা পানি টেবিলের উপরেও পড়ল। এতে বেশ ক্ষেপে গেলেন মুহিব হোসেন। রাগান্বিত গলায় তানভীরকে উদ্দেশ্য করে বললেন, এসব কোন ধরনের বেয়াদবি? তানভীর পাল্টা রাগ দেখিয়ে বলল, আমি তো বেয়াদবই, তোমাদের চোখে শুধুমাত্র আমার বেয়াদবিগুলোই ধরা পড়ে, আর তো কিছু ধরা পড়ে না। কথাটা বলে তানভীর চলে যেতে চাইলে তাওকির গম্ভীর গলায় ওর নাম ধরে ডেকে উঠল। তানভীরের সাহস নেই ওর বাবা কিংবা ভাইয়ের ডাক উপেক্ষা করে যাওয়ার, বাধ্য হলো থামতে। তাওকির চেয়ার থেকে উঠল না, শুধু খাবার হাতটা থামিয়ে গম্ভীর গলাতে তানভীরকে উদ্দেশ্য করে বলল, সমস্যা কি তোর? তানভীর বলল, আমার কি সমস্যা হতে যাবে ভাই, তোমাদের কি সমস্যা সেটা বরং তোমরা আমায় বলো। তাওকির বলল, স্পষ্ট ভাষায় কথা বল, ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তানভীর বলল, আমি স্পষ্ট ভাষায় কথা বললেই বা তোমরা কোথায় বোঝো ভাই? তোমাদের কি আমায় নিয়ে কোনো মাথা ব্যথা আছে? সারাদিন রাত তুমি আর বাবা শুধু আরমান আরমান বলতেই থাকো, আমার কোনো মূল্য আছে তোমাদের কাছে? ওই আরমানের জন্য আজকে আমি সহসভাপতি পদের জন্য দাঁড়াতে পারলাম না, এর জন্য কি তোমরা আমাকে সান্ত্বনা দিয়েছিলে? একবারও ওকে গিয়ে বকেছিলে? ওর থেকে কৈফিয়ত চেয়েছিলে যে কেন আমার সাথে এমনটা করলো? আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে আর কতবার বলবো তানভীর, এসবে আমার কোনো হাত নেই। তানভীর বলল, একদম বাজে কথা বলবি না, আমি জানি তুই আমার নামে দলে খারাপ কথা বলেছিস, তুই বলেছিস আমি এসবের যোগ্য না। আরমান কিছু বলতে গেলে তাওকির হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। এবারে নিজে চেয়ার থেকে উঠে গিয়ে দুহাত বুকে গুজে তানভীরের সামনাসামনি দাঁড়িয়ে বলল, কে বলেছে তোকে এসব কথা? কোনো প্রমাণ আছে? তোর কাছে কি কোনো সাক্ষী আছে? তানভীর আমতা আমতা করে বলল, প্রমাণ সাক্ষীর কেন প্রয়োজন? আমার মুখের কথা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তাওকির বলল, অবশ্যই না, অন্য কারো সম্বন্ধে বললে তাও বিশ্বাস করতাম, কিন্তু তুই অপবাদ তুলেছিস আরমানের নামে, যে তোর মতনই আমার রক্ত। তোর এসব বাচ্চামো অনেক সহ্য করেছি, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। আগে নিজেকে ভালো করে তৈরি কর। তোকে বারবার করে বলেছি রাজনীতিতে আসিস না,
তুই রাজনীতির জন্য তৈরি হোসনি, কিন্তু শুনলি না তো আমার কথা। এর থেকে যদি পড়াশোনায় মন দিয়ে ব্যবসা দেখাশোনা করতি তাহলে তোর উপকার হতো। তানভীর বলল, নাও। অমনি আমার খুদ ধরা শুরু হয়ে গেল তোমাদের, তাই না? তোমরা কেউ কখনো চাওনি আমি রাজনীতিতে উন্নতি করি। তোমরা সবাই আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। আরমানকে তো বাদ দিলাম, তোমরা আমার নিজের বাবা ভাই হয়েও আমার বিরুদ্ধে গিয়েছ। তোমাদের কাউকেই প্রয়োজন নেই আমার। আমি নিজ থেকেই নিজের উন্নতি করব। একদিন আমি তোমাদেরকেও দেখিয়ে দিব যে রাজনীতি আমার জন্য। কথা বলে হনহন করে হেঁটে তানভীর উপরে চলে গেল। তাওকিরও আর খেতে বসলো না, চুপচাপ ঘরে চলে গেল। ওনার পেছন পেছন মুহিব হোসেনও চলে গেল। এবারে তেতে উঠলেন কল্পনা। সরাসরি আরমানকে উদ্দেশ্য করে তিনি কিছু বলতে পারলেন না। একা একা রাগ দেখিয়ে হা হুতাশ করে বলতে লাগলেন, কে জানে কার নজর লেগে যায় মাঝে মাঝে আমার সংসারে। কার কালো ছায়া পড়লে আমার সংসারটায় এমন অশান্তি শুরু হয়। ছেলে স্বামী কেউ সকালে খেলো না। খোদা তুমি বলো কে নজর লাগিয়েছে আমার সুখের সংসারের ওপর। আরমান ফিক করে হেসে ফেলল। আরমান জানে কল্পনা ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। মানুষটা যে দু চোখে আরমানকে সহ্য করতে পারে না সেটাও আরমান খুব ভালো করেই জানে। আরমান খাওয়া ছেড়ে মোটেও ওঠেনি, বরং প্লেটের খাবারটুকু শেষ করে কল্পনাকে উদ্দেশ্য করে বলল, আপনার সুখের সংসারে অশান্তি লেগে যায় আপনার জন্যই বড় আম্মু। ছোট ছেলেকে একটু মানুষ করুন। খোঁজ খবর কি রাখেন যে ছেলেটা আজকাল মদের নেশায় ডুবে থাকে? এমন চলতে থাকলে রিহ্যাবে পাঠাতে হবে আপনার আদরের ছেলেকে। কল্পনা মনে মনে আরমানকে কড়া কিছু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিলেন, তবে সেই সুযোগ ঠিক হয়ে উঠল না। তার আগেই মুহিব হোসেন আর তাওকিরকে আসতে দেখে তিনি চুপ করে গেলেন। সেখানে দাঁড়ালেনই না, নিজের ঘরে চলে গেলেন। তাওকির আরমানকে আসতে বলে মুহিব হোসেনকে নিয়ে চলে গেল। আরমান বেসিন থেকে হাত ধুয়ে পেছন ফিরতেই দেখল হিমি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আরমান সেটায় হাত মুছে হাস্যোজ্জ্বল কণ্ঠে হিমিকে উদ্দেশ্য করে বলল, আজকে আসি ভাবি, রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আরমান যেতে ধরলে হিমি ওকে পেছন থেকে ডাকলো। আরমান পেছন ফিরে তাকিয়ে কিঞ্চিত ব্যস্ত গলাতেই বলল, কিছু বলবেন ভাবি? হিমি ইতস্ত ভঙ্গিতে বলল, একটা কথা বলার ছিল তোমায়। আরমান বলল, হ্যাঁ বলুন। হিমি বলল, তুমি একটু সাবধানে থেকো কেমন? আরমান কপাল কুঁচকে প্রশ্ন করল, হঠাৎ এই কথা? হিমি বলল, এমনি বললাম। তোমার বড় ভাই বলে যে কোনো নির্বাচনের আগে নাকি ঝামেলা বেশি হয়। তোমার ভাই আরেকটা কথাও বলে, রাজনীতিতে কাউকে বিশ্বাস করতে নেই। নিজের কাছের মানুষদের কেউ না, নিজের বন্ধু বান্ধব কাউকে না। তুমি নিজের খেয়াল রেখো। তানভীরকেও একটু দেখে রেখো, ও যেন খারাপ পথে চলে না যায়। ছেলেটাকে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি। জানি ওর মাথায় একটু গরম, তবে খারাপ না। আরমান আনমনে হেসে বলল, যে মানুষ মারতে চায় তাকে ভালো কি করে বলি ভাবি? হিমি বলল, কিছু বললে? আরমান নিজেকে স্বাভাবিক করে বলল, না ভাবি কিছু না, চিন্তা করবেন না আপনি। আমি নিজেরও খেয়াল রাখবো, সেই সাথে তানভীরেরও। আজকে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে একটা নতুন সুতি শাড়ি পরল প্রার্থনা। ভেজা চুলগুলো শুকনো গামছা দিয়ে মুছে গামছাটা বারান্দার গ্রিলের সাথে রেখে দিল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে একবার খুব ভালোভাবে দেখে নিল। ঠোঁটের কোণাটা কালচে হয়ে গেছে, গলার কিছু জায়গাতেও নখের দাগ বসে গেছে, কিছু কিছু জায়গায় লাল হয়ে উঠেছে। সেসব দিকে খেয়াল দিল না প্রার্থনা। চুলটা আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিতে ধরে খেয়াল করলো হাতে বল পাচ্ছে না। পরে হাতের দিকে নজর দিতেই মনে পড়ল একটা আঙ্গুলে বেশ ভালোই আঘাত পেয়েছে। ফাহাদ মুচড়ে ধরেছিল, সেই আঙ্গুলটা ফুলেও উঠেছে। প্রার্থনা অন্য হাতে সেখানে হাত বোলাতে ধরলেও ব্যথায় কোকিয়ে উঠল। তবে প্রার্থনার সেই ব্যথাগুলো এই বাড়িতে দেখার মতন কেউ নেই। সেই কোন সকালে ফাহাদ বেরিয়ে গেছে। রাতে যে নিজের নববিবাহিত স্ত্রীর প্রতি কি অমানুষের মতো অত্যাচার চালিয়েছে সেসবে তার না কোনো খেয়াল আছে, আর না কোনো অপরাধবোধ। সকালে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি তুমি ঠিক আছো কিনা, বরং দ্বিতীয়বারের মতো নিজের অমানসিক অত্যাচার চালিয়ে চলে গেছে। আর প্রার্থনাকে সেই সব কিছু চুপচাপ সহ্য করে যেতে হয়েছে। যদি দুই একবার মুখ ফুটে নিজেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছে, তার বিনিময়ে ফাহাদের হাতের কিছু থাপ্পড় হজম করতে হয়েছে। আর প্রার্থনার কাছে তো সেসব হজম করা ছাড়া আর কোনো উপায় নেই। উদ্গীরণ করতেও পারবে না, গলায় আটকে রাখলেও নিজেরই কষ্ট হবে, তাই বাধ্য হয়েছে হজম করতে। প্রার্থনা ভাবল, গতকাল যদি ফাহাদের জায়গায় সাহিত্য থাকতো তবে কেমন কাটতো ওর বিয়ের প্রথম রাতটা। অবশ্যই অন্যরকম কাটতো। সাহিত্য তো ফাহাদের মতন এত নির্দয় না। সাহিত্য প্রার্থনাকে ভালোবাসত, ওর প্রতিটা ছোঁয়া হতো ভালোবাসাময়, ভীষণ কোমল। মাঝে মাঝে কি সুন্দর প্রার্থনার জন্য কবিতা লিখত, রোজ নিজের ভালোবাসার গল্প শোনাতো প্রার্থনাকে। সেই মানুষটা কি ফাহাদের মতন এমন নির্দয় হতে পারে? কখনোই না। হ্যাঁ, যদি ফাহাদের জায়গায়